প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। কেমন আছেন? আছি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন বাংলাদেশিরাও। বছরে 4 বার বাড়বে বিদ্যুতের দাম, সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের শিরোনাম, দেনা লোকসানে পিডিবি, তবু নতুন বিদ্যুৎ কেন্দ্র, আমাকে উৎখাত করলে পরে কে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন। ঢাকাসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 11 প্রাণহানি। কালের কণ্ঠের শিরোনাম, কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ বিএমডিসি, আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে। চিকিৎসা সেবার 65% অভিযোগ 5 বছরও নিষ্পত্তি হয়নি। ভুল চিকিৎসা হয়েছে বলার অধিকার শুধু বিএমডিসির, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আমাকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়, প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এশিয়ার সেরা 300-তে নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়, রহস্য ঘেরা মিল্টন সমাদ্দার। মানব জমিনের শিরোনাম, ওদের ঘামে রাষ্ট্র বদলায়, সংসার বদলায়, পরিবর্তনের নায়ক। খবরের কাগজের শিরোনাম, অত্যধিক শিক্ষা ব্যয়ে বেসামাল অভিভাবক, আমাকে উৎখাত করে তারা কাকে আনতে চায়, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, সুখের আশায় ভয়ঙ্কর যাত্রা, ফিরল 8 বাংলাদেশির লাশ। জয় দিনের শিরোনাম, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, চলবে 9 মে পর্যন্ত। সময়ের আলোর শিরোনাম, আমাকে উৎখাত করে ক্ষমতায় আসবে কে, থাইল্যান্ড সফর, পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। সাবেক প্রতিমন্ত্রীর পরিবারতন্ত্র, শ্রম মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি, ধরাছোঁয়ার বাইরে আত্মীয়রা। দেশ রূপান্তরের শিরোনাম, বাইরে বিক্ষোভ, তিনি দিচ্ছিলেন নিয়োগ। কালবেলা শিরোনাম, আইনের জালে ধরা মিল্টন, আমাকে উৎখাতের পর কে আসবে ক্ষমতায়। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, আমাকে সরিয়ে তারা কাকে আনবে, থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে স্বস্তির জায়গাটা বোধহয় একটু তৈরি হলো। সারা দেশে একটু একটু করে বৃষ্টি হচ্ছে এবং হলো 14 অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি 11 জনের। কাল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, তাই তো স্বস্তি এলো নাকি? এটা কি স্বস্তি বলা যাবে? কারণ আমরা প্রায় 30 দিন পর গরমে অতিষ্ঠ হয়ে কম বেশি একটু বৃষ্টির স্পর্শ পেয়েছি। আকাশ থেকে পানি ঝরল, যেটা একেবারেই স্বল্প। 30 দিন যেভাবে আমাদের মাটি উত্তপ্ত হয়েছে, তাতে ওই বৃষ্টি কিছুই না, ওই বৃষ্টি কিছুই না। আরেকদিকে দেখেন, হলো তো হলো, বজ্রপাতও হলো, 11 জন মৃত্যুবরণ করলো, তো 11টি প্রাণও তো ঝরে গেল। তারা তো আর এই বৃষ্টির স্বাদ যতটুকুই আমরা পাই না কেন সেটি পায় নাই, বরং সেই সব পরিবারে এখন কান্নার রোল এবং স্বজন হারানোর বেদনায় তাদের কাছে সব কিছু এখন কষ্টকর। বৃষ্টি যেটি হয়েছে বিক্ষিপ্তভাবে হয়েছে, প্রয়োজনের চেয়ে অনেক 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 কম হয়েছে। এবং আমরা শুনছি যেটি যে আবার 10 তারিখ পর্যন্ত আবার টানা আগের অবস্থায় আমরা ফিরে যাব। তার মানে কি ভয়াবহ হবে একটা ব্যাপার। মে মাসটা আসলে এরকমই হয়। আপনি এপ্রিল মে বাংলাদেশে কালবৈশাখী ঝড়, প্রচণ্ড দাবদাহ, খাল বিলের পানি শুকিয়ে যাওয়া, বহু পুকুরের পানি কিন্তু গ্রামে আপনি দেখবেন যে এই মুহূর্তে পানি নাই, শুকিয়ে গেছে। আবার হয়তো বৃষ্টি আসবে জুন জুলাইতে, তখন হয়তো ভরাট হয়ে যাবে। কিন্তু এই চিত্রটা ধীরে ধীরে প্রকট হচ্ছে, বদলে যাচ্ছে। এটাই হলো আমাদের আশঙ্কার জায়গা, উদ্বেগের জায়গা, যেটা আমাদের সৃষ্টি করে। আমরা যে এভাবে অভ্যস্ত নয় তা কিন্তু নয়। আমরা এইভাবে অভ্যস্ত, আমরা দেখে অভ্যস্ত যে খালের পানি শুকিয়ে গেছে, পুকুরের পানি শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, মানুষ
শ্রমজীবী মানুষের কষ্টের কোনো শেষ নাই, ঘাম ঝরছে রীতিমতো, রাজপথ ভিজে যাচ্ছে ঘামে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালার। তো সেটা আমরা অভ্যস্ত, কিন্তু এই বিষয়টি ধীরে ধীরে আরও প্রকট হচ্ছে। এর অন্যতম কারণ নিশ্চয়ই আছে, যেটি আমি সবসময় বলি যে প্রকৃতি দারুণভাবে এখন প্রকৃতির প্রতিশোধের নেবার পালা শুরু হয়েছে। সেই পালার মধ্যে আমরা এখন পড়ে গেছি। আপনি এখন দেখেন এত বেশি অন্যায় করেছি। আপনি দেখেন এখন ঢাকা শহরে গাছগাছালি, আমি গত অনুষ্ঠানেও বলেছি, ঢাকা শহরে যে পরিমাণ পুকুর ছিল, যে পরিমাণ খাল ছিল, জলাশয় ছিল, ঢাকার আশপাশটা, বিশেষ করে আপনি বলেন মুগদা, গুরান, নিম্ন এলাকা, ঢাকার চারপাশে আশুলিয়া, এদিকে আপনার গাজীপুরের এদিকে, এখন গাজীপুর পর্যন্ত কংক্রিট হয়ে যাচ্ছে। অথচ গাজীপুর পর্যন্ত আমরা যখন ছোটোবেলায় এদিক দিয়ে আমরা সেই ন্যাশনাল পার্কে পিকনিক যেতাম, তখন আপনি গাছ অরণ্যের মধ্যে আমরা সেই, এখন বলতে হয় যে ফিরিয়ে দাও আমার সেই অরণ্য, তাই না? আপনি পুকুর নাই ঢাকা শহরে, কয়টা পুকুর আছে বলেন? একটা পুকুর থাকলে সেটা এখন নিউজ হয়। ঢাকা শহরে নবাবদের একটা পুকুর আছে, সেখানে মানুষ 5 টাকার বিনিময়ে গোসল করতে পারে, এটা এখন সংবাদ হয়, এবং মানুষ কিন্তু সেটা নিচ্ছে, অনেক আগ্রহ সহকারে সেই খবরটা দেখছে। আর আমার তো মনে হয় আর 50 বছর পরে আমাদের ছেলে মেয়েরা পুকুর কি সেটাই ভুলে যাবে, যে পুকুর বলে কিছু আছে, তাকে বর্ণনা দিতে হবে। গ্রামে আগে গ্রামের বাড়িগুলিতে পুকুর ছিল, বড় বড় দিঘি ছিল, দিঘি তো নাই এখন, 5টা 6টা 7টা পুকুরের সমান একটা দিঘি। সেই দিঘি দেখলে এখন কয়টা বাচ্চা দিঘি সম্পর্কে জানে আপনি বলেন? এটা আপনার হয়তো পাতায় আছে। তো সেজন্য গাছগাছালি লাগানোর কোনো বিকল্প নাই, জলাশয়গুলি রক্ষা করার কোনো বিকল্প নাই, প্রয়োজনে খালগুলোর আবার কেটে ঠিক করার কোনো বিকল্প নাই। আর এছাড়া আর বাঁচবার কোনো উপায় নেই। আপনি যত কিছু করেন, এই গরম আপনাকে সইতেই হবে, এই গরমের মাত্রা দিন দিন বাড়বেই, জীবন আরো অনেক কঠিন হবে। অনেক ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের কথা বলছিলাম। সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান? আমাকে উৎখাত করলে পরে কে আসবে? মাননীয় প্রধানমন্ত্রী এই প্রশ্ন করেছেন সংবাদ সম্মেলনে। দেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, উপজেলা নির্বাচন, যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী আন্দোলন দমন সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। অনেকগুলো কথা বলেছেন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর করে সেই সাংবাদিকদের মুখোমুখি হন, এবং তিনি সফর সম্পর্কে বলেন, পরবর্তী পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন এবং উত্তর দেন, এবং খোলামেলা। এখানে আমি কখনো দেখি নাই যে কোনো উত্তর দিতে ওনার কোনো কার্পণ্য আছে, অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উনি উত্তর দেন, এবং অনেক সময় বলেনও যে আপনাদের আর কোনো প্রশ্ন নাই, এরকমও আমি লক্ষ্য করেছি। তো এটি একটি ভালো দিক আমাদের জন্য, যে সরকার প্রধান সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং জবাব দিচ্ছেন, এবং স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন। কালকে অনেকগুলো প্রশ্নের অবতারণা করা হয়েছে। একটি বলা হয়েছে যে ওনাকে উৎখাত, সেটি বলেছেন ষড়যন্ত্রের কথা, যে নির্বাচনের আগেও ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সরকার গঠিত হয়েছে, এখনো ষড়যন্ত্র আছে, এবং বাম এবং অতি বাম এবং অতি ডান তাদের সম্পর্কে তিনি আসলে এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন। বিশেষ করে অতি বাম যারা, তাদেরকে উদ্দেশ্যে বলেছেন যে আমরা তাদের প্রগতিশীল হিসেবে চিন্তা করি, আমরা তাদের আদর্শিক একটা অবস্থান তারা গ্রহণ করবেন সেটি চিন্তা করি। কিন্তু তারাও যখন ষড়যন্ত্র করেন যে আওয়ামী লীগ উৎখাত হোক, অথবা আওয়ামী লীগ উৎখাত হলে স্বাভাবিকভাবেই শেখ হাসিনা থাকেন না, তো সেক্ষেত্রে এর পরে কাকে আনবেন তারা? তাদের কাছে কি এমন কোনো নাম আছে, এমন কোনো চিন্তা আছে, এমন কোনো গোষ্ঠী দল আছে যেটা আরও বেশি দেশপ্রেমিক, আরও বেশি প্রগতিশীল, আরও বেশি জনকল্যাণমুখী হবে, আরও বেশি মানব কল্যাণমুখী হবে, আরও বেশি তারা যা যা তাদের চাহিদা সেগুলো পূরণ করবে? তাহলে সেই অল্টারনেটিভটা কি? এটা একটা বড় প্রশ্ন, যে তাদের কাছে সেরকম কোনো অল্টারনেটিভ আছে কিনা, তাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে কোনো কিছু। তা না হলে এই যে ষড়যন্ত্র যেটি প্রধানমন্ত্রী বলেছেন, সেই ষড়যন্ত্রের পর যদি তারা কামিয়াব হয়, তাহলে পরবর্তী পর্যায়ে দেশটা কিভাবে পরিচালিত হবে, কাদের দ্বারা পরিচালিত, তার নেতৃত্ব কে দেবে? এটা একটা, এই ফয়সালা না করে ওই রকম একটি যুদ্ধে নামা আসলে আমার মনে হয় আত্মবিধ্বংসী চিন্তা ছাড়া আর কিছু না। আপনি
আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, আপনি একটি যুদ্ধে যাওয়ার আগে আপনার মূল লক্ষ্যটা ঠিক করতে হবে। রণকৌশল আপনি যেমন ঠিক করবেন, মানে যুদ্ধ শেষ হওয়ার পরে গোছানোর পরিকল্পনাটা সেটাও আপনাকে মাথার মধ্যে, চিন্তার মধ্যে থাকতে হবে যে আগামী 30 বছর 20 বছর পরবর্তী সরকার কি হবে, পরবর্তী কর্মসূচিগুলি কি হবে, দেশ কিভাবে পরিচালিত হবে, আরও কিভাবে জনকল্যাণমুখী হবে। তো জনগণের সঙ্গে কি এদের কতটা সম্পর্ক আছে, এটা তো একটা বড় প্রশ্ন। যারা এই চিন্তাগুলো করেন, সমাজের একটা অংশ, 2, 4, 5, 10, 20, 50 জন, তাদের সঙ্গে জনগণের সম্পর্কটা কি আছে? জনগণ যদি তাদের সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে এই বায়বীয় চিন্তার অর্থ কি? এবং আপনি বলতে পারেন যে না, তাহলে কি চিন্তা করবেন? অবশ্যই চিন্তা করবেন। চিন্তাটা গঠনমূলক হতে হবে, চিন্তাটা আপনাকে দেশ সম্পৃক্ত হতে হবে, আপনার দেশের নাগরিক সম্পৃক্ত হবে, গণমুখী চিন্তা করতে হবে। এটা তো একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শুধুমাত্র প্রজাতন্ত্রের বাংলাদেশ না, গণমানুষের সরকার, দেশ, গণমানুষের দেশ। তো গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা যা প্রয়োজন সেগুলো ঠিক করে দেখেন যে এদের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কি কি করণীয় আছে, কারা করতে পারবে, কে করতে পারবে, সেই জায়গাটা নির্ধারণ করে আপনি বলেন, প্রকাশ্যে আসেন, মানুষের সমর্থন নেন, জনগণের সমর্থন নেন। আপনি জনগণের কাছে আপনি ম্যান্ডেট চান যে আমি এই চিন্তা করেছি, এদেরকে নিয়ে চিন্তা করেছি, এদের নেতৃত্বে চিন্তা করেছি, দেশটা এইভাবে পরিচালিত হবে, জনগণের সামনে নেন। আপনি জনগণ বিচ্ছিন্ন হয়ে, না সেইটা তো জনগণ বিচ্ছিন্ন হয়ে দেশপ্রেমিক হওয়া, হয়তো দেশপ্রেমিক আমি হলাম যে আমার জনগণের সঙ্গে আমি দেশপ্রেমিক, কিন্তু আমি আমার চিন্তাটাকে বাস্তবায়নের জন্য জনগণ ছাড়া কোনো বিকল্প নাই। জনগণই সকল শক্তির উৎস কেন আমরা বলি, এই জন্যই বলি, জনগণ যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না আসবে আমার সেই চিন্তা তো বাস্তবায়ন হবে না। ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের বিক্ষোভ। মাননীয় প্রধানমন্ত্রী এই প্রসঙ্গ টেনেও বলেছেন যে আমাদের পুলিশ আমেরিকার স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে। আপনি গতকাল টেলিভিশনগুলোতে যদি দেখেন, টেলিভিশনগুলোতে অনেক অনেক নিয়ন্ত্রিতভাবে তারা কিন্তু খবরগুলো প্রকাশ করে, এত নিয়ন্ত্রিত যে চিন্তাও করা যায় না। আমাদের এখানে অনেকের কাছে আমার প্রশ্ন যে এই ব্যাপারে তো কারো আমি মুখ খুলতে দেখি না। গোটা যুক্তরাষ্ট্রে যেভাবে ছাত্র আন্দোলন এভাবে এখন হচ্ছে, যেভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে এসছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এভাবে বেরিয়ে আসে পড়াশোনা বাদ দিয়ে, আপনি গত 50 বছরে কয়বার শুনেছেন? তারা বেরিয়ে এসছে, তারা মিছিল করছে, স্লোগান দিচ্ছে, তাদের একটা বক্তব্য আছে। আর তারা গতকাল ফ্যাসিস্ট কায়দায় তাদেরকে, পুলিশ তো আগে মারতোই, ফ্যাসিস্ট কায়দায় নতুন করে মুখোশধারী নামিয়ে দিয়ে তাদের উপর গুলি চালানো হয়েছে, টিয়ার গ্যাস মারা হয়েছে। কোথায় মানবতা বলেন আপনি? কোথায় গণতন্ত্র? আপনি পৃথিবীর কোনো একটা প্রান্তে মানবতার পক্ষে আপনি স্লোগান দিতে পারবেন না, তাদের পাশে দাঁড়ানোর কথা বলতে পারবেন না। তাই এইখানে গণতন্ত্র কোথায়? এখানে মানবাধিকারটা কোথায়? এটা কিন্তু এটা সকল মানুষের প্রশ্ন। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, কিন্তু এটা সাধারণ মানুষের কথা। আমাদের দেশে একটা মানুষকে পেটালেই কোনো একটি দেশের রাষ্ট্রদূত সেই বাড়িতে গিয়ে হাজির হয়ে যান। মানবাধিকার আজকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন ছাত্রদের উপর করা হয়েছে, যে পরিমাণ ছাত্রদের জেলে নিয়ে যাওয়া হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তো মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তারা কি কারো একজনের বাসায় যেতে পারবে? আপনি বলেন একদম বুকে হাত দিয়ে, তারা কি কোনো একজন যাকে মারা হয়েছে তার বাসায় যেতে পারবে কোনো একজন রাষ্ট্রদূত? তাহলে আপনি এখানে রাষ্ট্রদূত, আপনি একজন রাষ্ট্রদূত, আপনি এত বড় হয়ে গেলেন, আপনি বাসায় বাসায় দৌড়াচ্ছেন, আপনি সহযোগিতা জানাচ্ছেন, গাড়ি থেকে নেমে আপনি দৌড় দিচ্ছেন। আর ওইখানে কোনো একটি দেশের রাষ্ট্রদূত কোনো একজন নির্যাতিত মানুষের বাসা যেতে পারবে না। সেখানে দল বেঁধে কোনো রাষ্ট্রদূতরা আজকে বিবৃতি দিতে পারছে? এমনকি মুসলিম দেশের রাষ্ট্রদূতরাও সেখানে সংঘবদ্ধভাবে একটি বিবৃতি দেখি আমি। মার্কিন যুক্তরাষ্ট্রে তো অনেকগুলো মুসলিম দেশ আছে, রাষ্ট্রদূত আছেন, তারা মিলে একটা বিবৃতি দেখ না ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে। অসম্ভব। কিন্তু এইখানে কি আমি আমাদের দেশের কথা একটু জিজ্ঞেস করব। আমাদের মানে এখানে বেশ করে বিরোধী দল বা কারো কাছে কি আমরা দেখছি? আমি জানি না, আমি দেখি না যে আজকে কোথায় জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত না, সত্য কথা,
কিন্তু তারা তো একটা বিরাট ইফতার পার্টি করে বিরাট জানান দিল আমাদের যে আমরা আছি। কই ফিলিস্তিনি ভাইদের পক্ষে তারা কোথায় এখন? ওইখানে মুসলমান হত্যা হচ্ছে না, নারী পুরুষ হত্যা হচ্ছে না, অন্তঃসত্ত্বায় মহিলা হত্যা হচ্ছে না। একটা শহরের পর শহর তাবা হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। সেই মুসলিম চেতনার জাগ্রত অবস্থাটা আমরা এখানে দেখতে পাচ্ছি না কেন? তারা কি ঘরে ঘুমাচ্ছে এখন? না সরকার বলছে না এই মিছিল করা যাবে না? আওয়ামী লীগ সরকার বলছে যে গাজার পক্ষে মিছিল করা যাবে না, জামাতকে বলছে? কাকে বলছে? তোমার দায়িত্বটা তুমি পালন করছো না তো। পালন করো। সরকার উৎখাতের কথা বললে তুমি দৌড় দিচ্ছ। অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের কথা যখন উঠলো, একটি পত্রিকার শিরোনাম হয়েছে আমাদের, এশিয়ার সেরা 300-তেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে আসলে শিক্ষা নিয়ে অনেক কথা বলেছি, এটাও ঠিক যে গত 50 বছর 53 বছরে শিক্ষা নিয়ে যত রকম গবেষণা আমরা করেছি, আর কোন সেক্টর নিয়ে এত বড় এই হবে এই হবে না, আবার হবে হবে, এই প্রশ্নের এই উত্তর, এই রকম মাস্টার, এই রকম সিলেবাস, এই বই পাল্টানো, তারপরে এই পরীক্ষা 5 ঘন্টা, এই পরীক্ষা 3 ঘন্টা, অবজেক্টিভ এইটা সেটা, মনে হয় আমাদের শিশুর একটা গিনিপিগ, বইয়ের বোঝা। একটা স্থায়ী আমরা শিক্ষানীতি আজকে পর্যন্ত প্রণয়ন করতে পারছি না। কয়েকদিন পর পরই কিন্তু আমরা পরিবর্তন করছি। একটা মানে কত বেশি পরিবর্তন করা যায়, আমার মনে হয় এটার উপর আপনি গবেষণা করলে ডক্টরেট নেওয়া যায়, আলাদা করে একটা আলাদাভাবে আপনি ডক্টরেট নিতে পারবেন। এখানে থামছে না কেউ, এক একটা রিজম আসতেছে। অনেকগুলো শিক্ষা নীতি আমরা তৈরি করেছি, অনেকগুলো কমিশন গঠন করেছি, কোনো কিছুই কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। এখন শুনতেছি 5 ঘন্টার পরীক্ষা হবে, কয়দিন পরে শুনতেছি এইভাবে শিক্ষা কার্যক্রম হবে। তো সেইভাবে শিক্ষক আছে, শিক্ষকদের ওরিয়েন্টেশন আছে, শিক্ষকদের পড়াশোনা আছে, শিক্ষকরা সেইভাবে প্রস্তুত ছাত্রদের জন্য সমগ্র বাংলাদেশ বেসিসে আপনি চিন্তা করবেন। অবশ্যই অবশ্যই। আপনি শুধু ইংরেজি স্কুল, এখানে মাদ্রাসা, এখানে আবার সাধারণ ক্যারিকুলাম, সব মিলে একটা, এটা কোনোটাই কিন্তু আমরা এখনো সিস্টেমের মধ্যে আনতে পারছি না। একবার GPA 5, একবার তখন আমাদের সময় ছিল স্ট্যান্ড করা, 1 থেকে 20 পর্যন্ত মেধা তালিকা। সে কোথায় চলে গেল? মেধা তালিকা ছিল স্টার মার্কস, হয়ে গেল কি GPA 5, আসলো কি গোল্ডেন জিপিএ, আসলো কি একটার পর একটা একটার পর একটা। এখন আবার শুনতেছি না GPA টিপিও থাকবে না। তাহলে কি থাকবে? ওই যে আপনি বললেন গিনিফিগ, সেই গিনিফিগেরই অবস্থা। একেবারে শেষের দিকে আমরা একক বক্তৃতায় ফরাসুদ্দিন বলেছেন, যে যত শক্তিমান বড় খেলাপি তার সুদ মৌকুফ তত বেশি। সত্যি কথা, বহুবার বলেছি। জনগণের টাকা যারা বেশি নিয়েছে ব্যাংক থেকে, তারাই এখন ভালো আছে, আনন্দে আছে। মনে হয় এই গোটা বাংলাদেশ তাদের হাতের মুঠোর মধ্যে একটা বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবার কথা হবে। খোদা হাফেজ।